আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি এখন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত হারবাং রেলওয়ে স্টেশনে। এই হারবাং রেলওয়ে স্টেশনের কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করবো এবং এই রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার চিটাগাং মানুষের যাতায়াত চলাচলের বিভিন্ন তথ্য শেয়ার করব। পাশাপাশি এই স্টেশনের স্থাপনা থেকে শুরু করে উদ্বোধন পর্যন্ত এবং রেলের বিভিন্ন তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য এবং রেল স্টেশনের কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। পাশাপাশি স্টেশনটা পুরোটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আপনাদেরকে দেখাচ্ছি হারবাং রেলওয়ে স্টেশন। এই স্টেশনের এটা হচ্ছে মূল ফটক। এদিকে আপনাদেরকে স্টেশনের আশেপাশ একটু দেখাচ্ছি। এদিকে সবুজে সমারোহে ভরপুর হারবাং রেলওয়ে স্টেশন। হারবাং রেলওয়ে স্টেশনটা চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা, চিটাগং এবং কক্সবাজার যাতায়াত করার জন্য ব্যবহার হয়ে থাকে। এই স্টেশনের মধ্যে দিয়ে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে, লোকাল এবং আন্তনগর ট্রেন। আন্তনগর ট্রেনগুলো মূলত কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত এবং লোকাল যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে কক্সবাজার জেলাকে রেলওয়ের বাংলাদেশের ঢাকা সাথে, রাজধানী ঢাকার সাথে এবং চট্টগ্রামের সাথে যোগাযোগের সংযোগ স্থাপনের প্রয়োজনে ট্রান্স এশিয়ান রেলওয়ে প্রকল্পের আওতায় বিগত সরকার চট্টগ্রাম জেলার 2000 থেকে রেললাইন বর্ধিত করে বান্দরবান জেলার গুমদুম পর্যন্ত নেওয়ার পরিকল্পনার আওতায় এই রেল প্রকল্প বাস্তবায়ন করে। এই মহা পরিকল্পনার আওতায় রামু রেল স্টেশন থেকে আরেকটি রেল স্টেশন সম্প্রসারিত হয়ে কক্সবাজার পর্যন্ত নেওয়া হয়েছে, যেটি বর্তমানে কক্সবাজার রেলওয়ে স্টেশন হিসেবে পরিচালিত হচ্ছে এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল করছে এবং সাধারণ জনগণও যাতায়াত করছে। হারবাং রেলওয়ে স্টেশনের অবস্থান হচ্ছে হারবাং ইউনিয়নের চকরিয়া উপজেলা। এটা চট্টগ্রাম বিভাগের আওতাধীন। এই রেল স্টেশনের মালিকানা বাংলাদেশ রেলওয়ে, পরিচালনা বাংলাদেশ রেলওয়ে। এই লাইনটা চট্টগ্রাম কক্সবাজার রেলপথ লাইন হিসেবে ধরা হয়। অঞ্চলটা রেলওয়ের পূর্ব অঞ্চল। এটা 2023 সালে এই রেল স্টেশনটা সম্পূর্ণভাবে কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকার সাথে সংযোগ স্থাপনের নিমিত্তে চালু হয়। আমি আস্তে আস্তে আপনাদেরকে রেলওয়ের মূল রেল লাইন যেখানে এবং স্টেশন পরিচালনা হয় সেই জায়গাগুলো দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। হারবাং রেলওয়ে স্টেশনের পরিচালনায় কিছু কিছু স্থাপনা আপনাদেরকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে যাত্রীদের বিশ্রামাগার, প্যাসেঞ্জার ওয়েটিং রুম, যেখানে প্যাসেঞ্জাররা বিশ্রাম নিতে পারে ট্রেন আসার আগ পর্যন্ত টিকিট করার পরে। এটা হচ্ছে ভিআইপি বিশ্রামাগার, যারা ভিআইপি প্যাসেঞ্জার তাদের জন্য। তারা এই ভিআইপি ওয়েটিং রুমে অবস্থান নেবে। এখান থেকে যাত্রীরা ওঠানামা করে। তো এটা হচ্ছে হারবাং স্টেশনের গেটের মূল ফটক। এখানে আপনাদেরকে ভিতরের দিকে একটু দেখাচ্ছি। এখানে আছে হারবাং
রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। এখান থেকে যাত্রীরা টিকিট কেটে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবে। খুবই নিরিবিলি পরিবেশে হারবাং রেলওয়ে স্টেশন। তো হারবাং রেলওয়ে স্টেশনের যাত্রী ঢোকার মূল ফটকটা কিন্তু এটা, যদিও প্যাসেঞ্জার যাত্রী কম থাকায় এই মূল ফটকটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। আপনাদেরকে আরও একটু ঘুরে ঘুরে আরও কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করতেছি। তো যাই হোক, এটা হচ্ছে স্টেশন মাস্টারের কক্ষ। স্টেশন পরিচালনা করেন স্টেশন মাস্টারের কক্ষ। এর পাশেই রয়েছে সহকারী স্টেশন মাস্টারের রুম, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, আর এটা হচ্ছে স্টেশন মাস্টার। এটা হচ্ছে পরিচালনা কক্ষ। এখান থেকেই ট্রেনের আগমন, বহির্গমন সহ বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়। পরিচালনা কক্ষ, মেনটেন্যান্স রুম। এটা হচ্ছে স্টেশন অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজারের রুম। তো যাই হোক, আপনাদেরকে হারবাং স্টেশনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখানোর পাশাপাশি কক্সবাজার জেলার সাথে চট্টগ্রাম বিভাগের রেল সংযোগ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের এই রেল স্টেশনের ভিডিও তথ্য মাধ্যমে আপনাদেরকে আরও কিছু তথ্য আমি শেয়ার করার চেষ্টা করছি। এই হারবাং রেলওয়ে স্টেশনের সাথে যে স্টেশনটা মূলত সংযোগ হিসেবে কাজ করছে চট্টগ্রাম এবং ঢাকার সাথে, সেটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটি কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কক্সবাজার জেলার জিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ায় অবস্থিত একটি 6 তলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে। তো সেখান থেকে এই স্টেশনটা যাতায়াত হয়। তো হারবাং রেলওয়ে স্টেশনের যাত্রীরা কক্সবাজার যেতে চাইলে কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেটা জিলংজা অবস্থিত, সেখানে যায়। এর পাশাপাশি মধ্যবর্তী আরও বেশ কয়েকটি রেল স্টেশন রয়েছে। তো 2018 সালের জুলাই মাসে 18,034 কোটি টাকা ব্যয়ে কক্সবাজার 2001 কক্সবাজার রেলপথ সংযোগ নির্মাণ প্রকল্পের অধীনে স্টেশনটি নির্মাণ কাজ শুরু হয়, যেটা কক্সবাজার পর্যটন এলাকার জন্য আইকনিক রেলওয়ে স্টেশন হিসেবে তৈরি করা হয়েছিল। তো দর্শক, দেখতে পাচ্ছেন হারবাং রেলওয়ে স্টেশন। এদিকটা আপনাকে একটু দেখাচ্ছি হেঁটে হেঁটে। হারবাং রেলওয়ে স্টেশনে সংযোগটা মূলত বড়ইতলী এবং হারবাংয়ের যে মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, সেখান থেকে মানুষকে আসতে হয়। যদিও হারবাং রেলওয়ে স্টেশনের সাথে সংযোগ সড়কগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, সেই কারণে এখানে লোকজনের আসা যাওয়া বা যাত্রী সমাগম একটু কম এবং অনেকটা ফাঁকা দেখতেছেন এই হারবাং রেলওয়ে স্টেশনটা। তো হয়তো আস্তে আস্তে সংযোগ সড়কগুলো পুনর্নির্মাণ এবং সংস্কার করা হলে, যাতায়াত ব্যবস্থা সুগম হলে মানুষ আরও বেশি যাতায়াত করবে এবং যাতায়াতের সংখ্যা বাড়বে। আমি আপনাদেরকে আরও একবার রেলওয়ের পরিচালনা কমিটির পরিচালনার যে যাত্রী সেবা ভিআইপি রুম, এগুলো আরেকবার দেখাচ্ছি। তো বাংলাদেশ রেলওয়ের বিশাল একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা সেই বিভিন্ন
অবিভক্ত ভারত, অবিভক্ত পাকিস্তান থেকে শুরু করে ব্রিটিশ আমল অবধি বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এই রেলওয়ে শুরু থেকে এই পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপটের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আধুনিকায়নের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছে। এখানে রেলওয়ে স্টেশনের রঙের দোকান, এখান থেকে যাত্রীরা বিভিন্ন জিনিসপাতি কিনতে পারে। তো যেটা বলছিলাম, হারবাং রেলওয়ে স্টেশনের বিভিন্ন দৃশ্য দেখানোর পাশাপাশি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস শেয়ার করব। বাংলাদেশ রেলওয়ে মূলত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ও রাষ্ট্র পরিচালিত রেল পরিবহন সংস্থা। বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। 1990 খ্রিস্টাব্দে এই নব্য প্রতিষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীনে নিজের কার্যক্রম পরিচালনা করে। রেলপথ মন্ত্রণালয় 1990 খ্রিস্টাব্দে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। তো রেলওয়ের সর্বমোট জনবল, নিয়মিত কর্মচারী সহ বাংলাদেশ রেলওয়ে মোট 25,083 জন নিয়মিত কর্মচারী রয়েছে। বাংলাদেশ রেলওয়ের মোট রেলপথ হচ্ছে 2,955.53 কিলোমিটার। বাংলাদেশ রেলওয়ে মূলত বাংলাদেশের স্বাধীনতার অনেক আগেই এটা প্রতিষ্ঠা হয়। এটার মূল প্রতিষ্ঠা হয় 1862 সালে ব্রিটিশ আমলে। বাংলাদেশের রেলপথ কয়েকটি অঞ্চলে বিভক্ত, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এভাবে বিভক্ত। এই বিভক্ত অঞ্চলগুলো ধাপে ধাপে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই রেল পথের উন্নয়ন চলমান রয়েছে। তো আপনাদেরকে একটু এদিকে ওঠার বিভিন্ন ধরনের সিঁড়ি দেওয়া হয়েছে, তার মধ্যে আমি আপনাদেরকে এদিক দিয়ে উঠে উঠে এই সিঁড়িটা দিয়ে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের রেলপথের মোট যাত্রী সংখ্যা প্রায় 65 মিলিয়নের উপরে। অবশ্যই এই হিসাবটা 2014 সালের হিসাব। যাত্রী কিলোমিটার প্রতি 8,135 মিলিয়ন এবং পণ্য পরিবহন হয় প্রায় 2.52 মিলিয়ন। দুই ধরনের রেলপথ বাংলাদেশে রয়েছে, তার মধ্যে মিটার গেজ এবং ব্রড গেজ। মিটার গেজ 1,838 কিলোমিটার, ব্রড গেজ 682 কিলোমিটার। দেখুন এদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর হারবাং রেলওয়ে স্টেশন, চমৎকার দৃশ্য। তো আপনাদেরকে হারবাং রেলওয়ে স্টেশনটা দেখাচ্ছি, দেখুন। তো যেটা বলছিলাম, আপনাদেরকে আগেই বলেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। বাংলাদেশ রেলওয়ে মূলত বাংলাদেশের রেল পরিবহনের ব্যবস্থার সিংহভাগ পরিচালনা করে, তবে এর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও অংশগ্রহণ রয়েছে, যেমন খাদ্য ও পানীয় ক্যাটারিং, কিছু নির্বাচিত রুট ও ট্রেনের রেলওয়ে রিজার্ভেশন ও টিকিটিং ব্যবস্থা। পাশাপাশি প্রধান রেলপথসমূহ
প্রধান রেলপথ সমূহে ফাইবার অপটিক কেবল স্থাপন, পরিচালনা রক্ষণাবেক্ষণ কাজ বেসরকারি সংস্থার উপর ন্যস্ত করা হয়েছে। তারা এই দায়িত্বগুলো পালন করছে। বাংলাদেশ রেলওয়েকে মূলত দুইটি অংশে ভাগ করা যায়। একটি অংশ যমুনার নদীর পূর্ব পার্শ্বে এবং অপরটি অংশ যমুনা পশ্চিম অংশে। এদিকে যথাক্রমে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল নামে আখ্যায়িত করা হয়েছে। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল নামে আখ্যায়িত করা হয়। তো যমুনা নদীর পূর্ব পাশে এবং অপরটি পশ্চিম পাশে যে বাংলাদেশ রেলওয়ের যে বিভক্ত অংশ, তার মধ্যে পূর্ব অংশের দৈর্ঘ্য প্রায় 1279 কিলোমিটার এবং পশ্চিম পাশের অংশের দৈর্ঘ্য 1427 কিলোমিটার। এছাড়া দক্ষিণাঞ্চলে রূপসা নদীর পূর্বে প্রান্তের 32 কিলোমিটার দৈর্ঘ্যের রূপসা বাগেরহাট ব্রডগেজ রেলপথ সেকশনটিকে বাংলাদেশ রেলওয়ের তৃতীয় অংশ হিসেবেও ধরা হয়। দেখুন সুন্দর, খুবই সুন্দর লাগতেছে। বাংলাদেশে বর্তমানে দুই ধরনের রেলপথ চালু আছে। ব্রডগেজ, যেটা মূলত 5 ফুট 6 ইঞ্চি, এটা সর্বমোট 1676 মিলিমিটার প্রস্থ এবং মিটার গেজ 1000 মিলিমিটার। দেশের পূর্বাঞ্চলে মিটার ও ব্রডগেজ, যেটা পূর্বাঞ্চলের কথা বলছিলাম, মিটার ও ব্রডগেজ উভয় ধরনের রেলপথ বিদ্যমান রয়েছে পূর্বাঞ্চলে। এর পাশাপাশি অবশ্য পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন হতে ঢাকা পর্যন্ত ব্রডগেজ রেলপথও রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পদ্মা রেল সেতু চালু হয়। সেখানে পূর্বে ন্যারোগেজটা 2 ফুট 6 ইঞ্চি বা 746 মিলিমিটার রেলপথ চালু থাকলেও এখন আর ব্যবহার হচ্ছে না। আমি এখন হাঁটতে হাঁটতে অবশ্য রেল স্টেশনের যে যাত্রী এপার থেকে ওই পারে পারাপারের আসা যাওয়ার, এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে আসা যাওয়ার যে ফুট ওভার ব্রিজটা, সেখানে চলে আসছি। তো এখান থেকে বাংলাদেশ রেলওয়ের আওতাভুক্ত কক্সবাজার রেলওয়ের আওতাভুক্ত হারবাং রেলওয়ে স্টেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যেটা বলছিলাম, আমি এখন আছি হারবাং রেলওয়ে স্টেশনের এই ফুট ওভার ব্রিজটার উপরে, যেখানে যাত্রীগণ এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাতায়াত করে। এখান থেকে আপনাদের রেলপথের সৌন্দর্যটা দেখাচ্ছি। এটা হচ্ছে, এদিকটা হচ্ছে কক্সবাজার দিকে চলে গেছে রেলপথ, হারবাং থেকে কক্সবাজার। আর এদিকটা হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে রেলপথটা চলে গেছে, খুবই সুন্দর। তো বাংলাদেশের রেলওয়ের ইতিহাসটা একটু বলি। বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম মূলত শুরু হয় ব্রিটিশ শাসনামলে 1862 সালে। দেখুন এদিকে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য।
আমি আস্তে আস্তে এদিকে নেমে যাচ্ছি। তো যেটা বলছিলাম, বাংলাদেশের রেলওয়ের কার্যক্রম শুরু হয় মূলত ব্রিটিশ শাসনামলে 1862 সালে। 19বিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। প্রথম দিকে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়। শুরুর দিকে ব্রিটিশরা মূলত অর্থনৈতিক বলতে বাণিজ্যিক কাজে ব্যবহার শুরু করে। ইস্ট বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। বাংলাদেশে প্রথম যে রেলপথ স্থাপিত হয় সেটা ইস্ট বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি স্থাপন করে 1862 সালের 15ই নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলের যুগে প্রবেশ করে মূলত। তো সেই সালটা বাংলাদেশের রেল যুগে প্রবেশ করার মূল সময়টা হচ্ছে 1862 সালে 15 নভেম্বর, যেটা চুয়াডাঙ্গা দর্শনা থেকে কুষ্টিয়ার জাগতি রেল পথ পর্যন্ত স্থাপনের মাধ্যমে শুরু হয়। ইস্ট বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ রেলপথ সেকশনটিকে 1862 সালের 29 সেপ্টেম্বর এবং রানাঘাট থেকে 1862 সালের 15 নভেম্বর, যেটা বলছিলাম, ইস্ট বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ রেল পথ সেকশনটি 1862 সালে 29 সেপ্টেম্বর এবং রানাঘাট থেকে দর্শনা হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ সেকশনটি 1862 সালে 15 নভেম্বর চালু করে এবং এই জগতি থেকে রাজবাড়ির গোয়ালন্দাঘাট পর্যন্ত সেকশনটি চালু হয় 1871 সালের 1 জানুয়ারি। 1874 থেকে 1879 সালে দুর্ভিক্ষ মোকাবেলার জন্য সারা থেকে শিলিগুড়ি পর্যন্ত সেকশনটি নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে মিটার গেজ চালু করে। পার্বতীপুর থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত মিটার গেজ সেকশনটি এই কোম্পানি চালু করে। 1884 সালের 1 জুলাই ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে সরকারি ব্যবস্থাপনায় চলে আসে এবং 1887 সালের 1 এপ্রিল তার নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে সাথে একীভূত হয়। তো দেখুন, আপনাদেরকে হাবড়াং রেলওয়ে স্টেশনটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। অবশ্য কথা বলতে বলতে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি এই ফুটওভার ব্রিজ থেকে। ফুটওভার ব্রিজটা দেখুন, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। তো ঢাকা স্টেট রেলওয়ে নামক একটি ছোট কোম্পানি অবশ্য 1882-84 সালে দমদম জংশন থেকে খুলনা পর্যন্ত প্রায় 204 কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ সেকশনটি চালু করে। 1904 সালের 1 এপ্রিল এটি ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের সরকারি ব্যবস্থাপনায় চলে আসে। এবং রেলওয়ে স্টেশনের বিভিন্ন এগুলো হচ্ছে রেলওয়ে স্টেশনের কার্যক্রমের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের বিভিন্ন ইকুইপমেন্টস দেখতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম,
ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে ব্রাঞ্চ নামে একটি কোম্পানি পরবর্তীতে 1899 থেকে 1900 সালে সান্তাহার জংশন থেকে ফুলছড়ি পর্যন্ত মিটার গেজ সেকশনটি চালু করে। এই কোম্পানিও 1904 সালের 1 এপ্রিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের সরকারি ব্যবস্থাপনায় চলে আসে। 1905 সালে প্রায় 70 কিলোমিটার দীর্ঘ কাউনিয়া বোনারপাড়া মিটার গেজ সেকশনটি চালু হয়। দেখুন রেলওয়ে স্টেশন, হারবাং রেলওয়ে স্টেশনের চারপাশটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো 1915 সালের 1 জানুয়ারি হার্ডিংস ব্রিজ সহ বেড়ামারা সাকলে সেকশন চালু হয়। 1914 সালে সাকলে থেকে সান্তাহার পর্যন্ত মিটার গেজ সেকশনটিকে ব্রড গেজে রূপান্তর করা হয় এবং 1924 সালে সান্তাহার থেকে পার্বতীপুর পর্যন্ত প্রায় 96 কিলোমিটার সেকশনটিকে মিটার গেজ থেকে ব্রড গেজে রূপান্তর করা হয়। পরবর্তীতে 1926 সালে পার্বতীপুর থেকে বর্তমান বালুদের শিলিগুড়ি পর্যন্ত প্রায় 137 কিলোমিটার মিটার গেজ সেকশনটিকে ব্রড গেজে রূপান্তরিত করা হয়। তো আমি ধীরে ধীরে উপরে উঠেছিলাম, সেখান থেকে নেমে যাচ্ছি। যেটা বলছিলাম 1898 সালে, পরবর্তীতে 1898 সালে এবং 1899 সালে ময়মনসিংহতে জগন্নাথগঞ্জ পর্যন্ত প্রায় 88 কিলোমিটার দীর্ঘ ব্যক্তি মালিকানাধীন মিটার গেজ রেলপথ সেকশনটি চালু হয়, যা পরে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের নিয়ন্ত্রণে চলে আসে। 1915-16 সালে প্রায় 85 কিলোমিটার দীর্ঘ সাড়া থেকে সিরাজগঞ্জ সেকশনটি সাড়া সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি কর্তৃক নির্মিত হয়। 1946 সালের 1 অক্টোবর এই সেকশনটি সরকারি ব্যবস্থাপনায় চলে আসে। 1918 সালের 10 জুন 31.78 কিলোমিটার দীর্ঘ রূপসা বাগেরহাট ন্যারোগেজ সেকশনটি একটি ব্রাঞ্চ লাইন কোম্পানির পক্ষে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে চালু করে। 1948 থেকে 49 সালে এটি সরকারি ব্যবস্থাপনায় চলে আসে। 1916 সালে বেড়ামারা রায়টা ব্রডগেজ সেকশনটি চালু করা হয়। 1928 থেকে 29 সালের মধ্যে তিস্তা হতে কুড়িগ্রাম পর্যন্ত ন্যারোগেজ সেকশনটিকে মিটার গেজে রূপান্তর করা হয়। 1930 সালে আবদুল্লাপুর আমনুরা ব্রডগেজ সেকশনটি চালু করা হয়। বাহাদুরাবাদ থেকে জামালপুর টাউন মিটার গেজ সেকশনটি চালু হয় 1912 সালে। 1897 সালে দর্শনা গোড়াদা সেকশনটি সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইনে উন্নীত করা হয়। পর্যায়ক্রমে 1909 সালে ফোড়াদা থেকে বেড়ামারা, 1915 সালে বেড়ামারা থেকে ঈশ্বরদী এবং 1932 সালে ঈশ্বরদী থেকে আবদুল্লাপুর সেকশনগুলোকে ডাবল লাইনে উন্নীত করা হয়। চা শিল্পের অগ্রগতির জন্য যে বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে সূচনা হয় তা 1941 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করা হয়। বাহাদুরাবাদ ঢাকা নারায়ণগঞ্জ সেকশনটি ছাড়া ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের সমস্ত অংশটুকু যমুনা নদীর পশ্চিম প্রান্তে অবস্থিত। তো আপনাদেরকে ঘুরে ঘুরে হারবাং রেলওয়ে স্টেশনটা দেখাচ্ছি। দেখুন ওই দিকটা হচ্ছে কক্সবাজারে যাওয়ার পথ। আমি এখন হেঁটে হেঁটে হারবাং রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম ধরে একটু হাঁটছি। রেলওয়ে স্টেশনের বিভিন্ন
স্থাপনা দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন হেঁটে হেঁটে চট্টগ্রামমুখী যে দিকটা সেদিকে হাঁটছি। আপনাদেরকে রেল স্টেশনটা দেখানোর চেষ্টা করছি পুরোপুরি। ওই যে ফুট ওভার ব্রিজের উপরে আমি এতক্ষণ কথা বলছিলাম সেটা, ওইদিকে স্টেশনের মূল জায়গাটা, যেখানে থেকে যাবতীয় অফিসিয়াল কার্যক্রম, টিকিটিং সহ পরিচালনা কার্যক্রম পরিচালিত হয়। তো যে রেলওয়ের ইতিহাসের কথা বলছিলাম এতক্ষণ ধরে, মাঝখানে আপনাদেরকে প্ল্যাটফর্ম দেখাচ্ছিলাম। প্ল্যাটফর্ম দেখানোর সাথে সাথে আপনাদেরকে আরও কিছু তথ্য শেয়ার করব। সেই তথ্যগুলোর মধ্যে রয়েছে আসাম বেঙ্গল রেলওয়ে। আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানিটি গঠিত হওয়ার মূলে ছিল আসামের চা কোম্পানিগুলো। আসাম অঞ্চলে যে চা কোম্পানিগুলো রয়েছে, সেই চা কোম্পানিগুলোর কারণে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানিটি গঠিত হয়। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নোয়াখালী, ত্রিপুরা ও আসামের সমৃদ্ধ জেলাগুলোর পাট, চা রপ্তানি এবং কয়লা আমদানির জন্য এই কোম্পানিটি গঠিত হয়। এই কোম্পানি কর্তৃক স্থাপিত রেলপথের সম্পূর্ণ অংশ যমুনা নদীর পূর্ব পার্শ্বে অবস্থিত এবং এর সমগ্র অংশই মিটার গেজ রেলপথ। 1895 সালের জুলাইয়ের 1 তারিখ প্রায় 150 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কুমিল্লা এবং 60.54 কিলোমিটার দীর্ঘ লাকসাম চাঁদপুর মিটার গেজ সেকশনটি, এই সেকশন দুটি চালু হয় 21 সালের 3রা নভেম্বর। চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বন্দর সেকশনটি চালু করা হয়। 1896 সালে কুমিল্লা আখাউড়া এবং আখাউড়া করিমগঞ্জ সেকশনটি চালু হয়। 1903 সালে তিনসুকিয়া পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হয়। 1904 সাল পর্যন্ত সময়কালে নির্মিত প্রায় 1191 কিলোমিটার রেলপথ চট্টগ্রামে উদ্বোধন করেন ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন সাইনবোর্ড, হারবাং রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড। দেখুন হারবাং রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড থেকে পুরো স্টেশনটা দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম, 1903 সালে লাকসাম থেকে নোয়াখালী সেকশনটি নোয়াখালী রেলওয়ে কোম্পানি কর্তৃক নির্মিত হয়। এই কোম্পানিটি আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি দ্বারা পরিচালিত হয়। 1905 সালে এটি সরকার কর্তৃক অধিগৃহীত হয় এবং 1906 সালের 1 জানুয়ারি আসাম বেঙ্গল রেলওয়ের সাথে একীভূত করা হয়। তো দর্শক দেখুন, আমি এখন রেল লাইনের
উপর দিয়ে হাঁটছি, এখানে চলে আসছি। আপনাদেরকে হেঁটে হেঁটে এদিকে চট্টগ্রামের দিকে যে রুটটা গেছে সেদিকে একটু যাওয়ার এবং দেখানোর চেষ্টা করতেছি। এর সাথে আপনাদেরকে রেলওয়ের ইতিহাস এবং বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করছি। আমি এই দিকটা ধরে হাঁটবো। তো যাই হোক, যেটা বলছিলাম, আখাউড়া টঙ্গী সেকশনটি 1910 থেকে 1914 সালে এবং কুলাউড়া থেকে সিলেট 1912 থেকে 1915 সালের মধ্যেই নির্মাণ করা হয়। এরপর 1928 সালে শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ বাজার এবং 1929 সালে শায়েস্তাগঞ্জ বাল্লা সেকশনটি চালু হয়। চট্টগ্রাম হাটাজারি সেকশনটি 1929 সালে, হাটাজারি নাজিরহাট সেকশনটি 1930 সালে এবং 2000 সেকশনটি 1931 সালে চালু করা হয়। এর মধ্যে আবার ময়মনসিংহ ভৈরব বাজার রেলওয়ে কোম্পানি ভৈরব বাজার, গৌরীপুর, ময়মনসিংহ থেকে নেত্রকোনা এবং শ্যামগঞ্জ থেকে জারিয়া, জাঞ্জাইল সেকশনগুলো 1912 থেকে 1928 সালের মধ্যে নির্মাণ করে। এই সেকশনগুলোকে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি পরিচালনা করত। ময়মনসিংহ ভৈরব বাজার রেলওয়ে কোম্পানি 1948 এবং 1949 সালে সরকার কর্তৃক অধিকৃত হয়। মেঘনা নদীর পূর্ব প্রান্তের আশুগঞ্জের সাথে পশ্চিম প্রান্তের ভৈরব বাজারের মধ্যে কোনো রেল সংযোগ ছিল না। পূর্ববঙ্গের রেলপথ তখন যমুনা নদী এবং মেঘনা নদী দ্বারা 3 খণ্ডে বিভক্ত ছিল। 1937 সালের 6 ডিসেম্বর মেঘনা নদীর উপরে স্থাপিত কিং ষষ্ঠ জর্জ ব্রিজ চালু করা হলে আশুগঞ্জ ও ভৈরব বাজারের মধ্যে প্রথম রেলপথ সংযোগটি গঠিত হয়। এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়। দেখুন রেললাইনের আশপাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে অবিভক্ত ভারত বিভক্ত হওয়ার পরে পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে চলে আসে। 1947 সালের 14 আগস্ট ভারত বিভক্তির পর বেঙ্গম আসাম রেলওয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে বিভক্ত হয়ে যায়। পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তান উত্তরাধিকার সূত্রে পায় 2606.59 কিলোমিটার রেললাইন এবং তা ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে ইবিআর নামে পরিচিত হয়। ইবিআর পরে 500 কিলোমিটার ব্রডগেজ এবং 2100 কিলোমিটার মিটার গেজ রেলপথ হয়েছিল। দেশ বিভাগের পরপরের সঙ্গত কারণে সৈয়দপুর কারখানায় ব্রডগেজ রেল ইঞ্জিন ও যানবাহন মেরামতের সুযোগ সৃষ্টি করা হয়েছিল। দর্শনা থেকে যশোর পর্যন্ত রেল যোগাযোগবিহীন এলাকায় 69.23 কিলোমিটার একটি অসংযুক্ত ব্রডগেজ লাইন দ্রুত নির্মাণ করে জনগণের জন্য উন্নত করা হয় 21 এপ্রিল 1951 সালে। রেলওয়ে ট্র্যাকের প্রয়োজনীয় পাথর সরবরাহ করার জন্য সিলেট সাতক লাইনে 33.8 কিলোমিটার রেলপথ উন্মুক্ত করা হয় 1954 সালে 15 অক্টোবর। 1970 সালের এপ্রিল মাস থেকে বোলাগঞ্জের নদীবক্ষ থেকে ছাতক বাজার পর্যন্ত সংগৃহীত শিলা ও নুড়ি পাথর সরবরাহের জন্য 18.51 কিলোমিটার মনোরেল রোপওয়ে স্থাপনা সক্রিয় করা হয়। এই ব্যবস্থায় ঘন্টায় 60 টন পাথর বহন করা সম্ভব হয়। 1970 সাল নাগাদ রূপসা বাগেরহাট ন্যারোগেজ রেললাইনকে ব্রডগেজে রূপান্তর করা হয়। আমি আপনাদেরকে ধীরে ধীরে হাবড়াং রেলওয়ে স্টেশনের চট্টগ্রামমুখী অংশটা দেখাচ্ছি। তো পরবর্তীতে বাংলাদেশ আমলে
বিশেষ করে বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর এদেশের রেলওয়ের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ রেলওয়ে। এই বাংলাদেশ রেলওয়ে উত্তরাধিকার সূত্রে প্রায় 2858.73 কিলোমিটার রেলপথ ও প্রায় 466টি রেল স্টেশন পেয়েছিল উত্তরাধিকার সূত্রে। 3 জুন 1982 সাল রেলওয়ে বোর্ড বিলুপ্ত হয়ে এর কার্যক্রম যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে বিভাগের উপর ন্যস্ত করা হয় এবং বিভাগের সচিব ডিরেক্টর জেনারেল পদপ্রাপ্ত হন। 12 আগস্ট 1995 সাল বাংলাদেশ রেলওয়ের নীতিগত পরামর্শ দানের জন্য 9 সদস্য বিশিষ্ট বাংলাদেশ রেলওয়ে অথরিটি BRA গঠন করা হয় এবং এর চেয়ারম্যানের দায়িত্ব নেন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। বঙ্গবন্ধু সেতু উন্মুক্তকরণের ফলে জামতৈল থেকে ইব্রাহিমাবাদ ব্রডগেজ রেলপথের মাধ্যমে পূর্ব পশ্চিম রেল যোগাযোগ শুরু হয় 1998 সালের 23 জুন থেকে। সর্বশেষ 14 এপ্রিল 2008 তারিখে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালুর ফলে ঢাকা এবং কলকাতার মধ্যে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমি আপনাদেরকে হেঁটে হেঁটে আরও একটু উত্তর দিকে যাচ্ছি, যাওয়ার পাশাপাশি আপনাদেরকে আরও কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করছি। দিক দিয়ে কাঠামোগত দিক দিয়ে 1982 সালের 2রা জুন পর্যন্ত রেলপথের ব্যবস্থাপনা উন্নয়নে ন্যস্ত ছিল একটি রেলওয়ে বোর্ডের নিকট, যাতে একজন চেয়ারম্যান ও 4 জন সদস্য থাকত। 1982 সালের 3রা জুন প্রশাসনিক ও কার্য পরিচালনার সুবিধার্থে রেলওয়ে বোর্ডকে বিলুপ্ত করে কার্যক্রম যোগাযোগ মন্ত্রণালয়ে রেলওয়ে ডিভিশনের নিকট ন্যস্ত করা হয়। এক্ষেত্রে উত্তর বিভাগের সচিব বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের দায়িত্ব পালন করতে। একই উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়েকে 2টি বিভাগে বিভক্ত করা হয়, যথা পূর্ব পশ্চিম বিভাগ। 2জন মহাব্যবস্থাপকের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকত, যারা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নিকট দায়বদ্ধ হয়। 1995 সালের 12 আগস্ট রেল বোর্ডের দৈনন্দিন কার্যক্রম মন্ত্রণালয় থেকে পৃথক হয়ে রেলওয়ের প্রফেশনাল নিয়ে মহাপরিচালকের উপর ন্যস্ত হয়। একই বছর নীতিগত পরামর্শ দানের জন্য 9 সদস্য বিশিষ্ট বাংলাদেশ রেলওয়ে অথরিটি BRA গঠন করা এবং এর চেয়ারম্যানের দায়িত্ব নেন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। তবে এর কার্যক্রম পরবর্তীতে অব্যাহত থাকেনি। 1996 থেকে 2003 সালের সময়কালে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রেলওয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এরপর যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগ হতে বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম পরিচালিত হতো। 2011 সালের 28 এপ্রিল যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় রেলপথ বিভাগ নামে নতুন বিভাগ গঠিত হয়। 2011 সালের 4 ডিসেম্বর যোগাযোগ মন্ত্রণালয়কে ভেঙে নতুন রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়। মন্ত্রণালয়টির প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হন সুরঞ্জিত সেনগুপ্ত। এরপর 2012 সালের এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান মুজিবুল হক মুজিব। 2019 সালে নতুন দায়িত্ব পান নুরুল ইসলাম সুজন। বাংলাদেশ সরকারের অধীনে 2টি রেল বিভাগ রয়েছে। পশ্চিমাঞ্চলে রয়েছে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও ফরিদপুর বিভাগ। পূর্বাঞ্চলে রয়েছে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগ। পূর্ব ও পশ্চিম এই 2টি অঞ্চলের জন্য 2জন মহাব্যবস্থাপক রয়েছে, যাদের সহায়তা করেন বিভিন্ন বিশেষায়িত দপ্তর, যারা কর্ম পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে। প্রতিটি অঞ্চল আবার 2টি প্রধান কার্য পরিচালনা বিভাগ বিভক্ত, যা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক DRM এর অধীনে পরিচালিত হয় এবং সংস্কার, পরিবহন, বাণিজ্যিক, আর্থিক, যান্ত্রিক, রাস্তা ও কাজ, ওয়ে অ্যান্ড ওয়ার্কস, সংকেত ও টেলিযোগাযোগ, বিদ্যুৎ, চিকিৎসা, নিরাপত্তা বাহিনীর মতো বিভিন্ন বিশেষায়িত দপ্তরের বিভাগীয় কর্মকর্তারা তাকে সহায়তা করে থাকেন। তো দর্শক, আপনাদেরকে বিভিন্ন তথ্য, এটা দেখুন রেলওয়ে সিগন্যাল লাইট, আকাশটা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকাল গড়িয়ে যাচ্ছে।
একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হারবাং রেলওয়ে স্টেশন। আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আবার রেলওয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম, বিভাগীয় তত্ত্বাবধায়কের অধীনে পূর্বাঞ্চলে পাহাড়তলি ও পশ্চিমাঞ্চলের সৈয়দপুর রেলওয়ে কারখানা আছে। আবার ব্রডগেজ ও মিটার গেজ লোকোমোটিভের জেনারেল ওভারহোলিংয়ের জন্য পার্বতীপুর চিফ এক্সিকিউটিভের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা আছে। বাংলাদেশ রেলওয়ে সেক্টরের অধীনে রেলওয়ে ট্রেনিং একাডেমি RTA, প্রধান পরিকল্পনা কর্মকর্তার অধীনে পরিকল্পনা কোষ, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের অধীনে সরঞ্জাম শাখা, এই দুই অঞ্চলের হিসাব ও অর্থনৈতিক ব্যবস্থাপনা কার্যক্রমের সমন্বয় ও পরামর্শের জন্য অতীত মহাপরিচালকের অধীনে হিসাব বিভাগ আছে। ট্রেন পরিচালনার সাথে সম্পর্কিত বাংলাদেশের রেলপথে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং রেলপথ পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার প্রথমে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে পৃথক রেলপথ বিভাগ ও পরে রেলপথ মন্ত্রণালয় গঠন করে। তো এতক্ষণ যা বললাম তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে এখন আবার শেয়ার করছি। বাংলাদেশের সর্বমোট রেলপথের দৈর্ঘ্য 2955.53 কিলোমিটার। স্টেশন ও জংশনের সংখ্যা 458টি 2016 খ্রিস্টাব্দের হিসাবে। তো এখানে যে বিষয়গুলো আছে, কম্পিউটারাইজ আসন সংরক্ষণ, টিকেটিং ব্যবস্থা, কম্পিউটারাইজড রেলের তথ্য পরিদর্শন ব্যবস্থা, টিকেটিং সেবা ও বাৎসরিক যাত্রী পরিবহন রয়েছে, বাৎসরিক পণ্য পরিবহন, বাৎসরিক রাজস্ব, রেল সেতুর সংখ্যা, লেভেল ক্রসিং, সারা দেশে চলাচলকারী ট্রেন সংখ্যা। তো এগুলো উত্তরোত্তর উন্নয়নের পরবর্তীতে এগুলো বাৎসরিক যাত্রী পরিবহন সংখ্যা যেটা 42,43,00,000 ছিল 2003-04 খ্রিস্টাব্দে, সেটা এখন প্রায় 1 কোটির কাছাকাছি চলে গেছে। এবং বাৎসরিক পণ্য পরিবহনও 32,06,000 মেট্রিক টন ছিল 2003-04 খ্রিস্টাব্দে, যেটা এখন প্রায় 1 কোটি মেট্রিক টনের কাছাকাছি চলে গেছে। তো সারা দেশে চলাচলকালে ট্রেনের সংখ্যা প্রায় 347টি, যা বর্তমানে 350-এর উপরে ছাড়িয়েছে। তার মধ্যে রয়েছে আন্তনগর, মেইল এক্সপ্রেস, ডেমু ও লোকাল। তো বাংলাদেশ রেলওয়ে ধীরে ধীরে উন্নতি করছে এবং তার রেলপথের সম্প্রসারণ করে যাচ্ছে। সেখানে লোকোমোটিভের উন্নয়ন, লোকোমোটিভ মেনটেন্যান্সের জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের ডিজেল, ইলেকট্রিক ডিজেল, হাইড্রোলিক লোকোমোটিভ পরিচালনা করে। পুরনো সকল বাষ্পীয় লোকোমোটিভ 80-র দশকে বাতিল ঘোষণা করা হয়েছিল। কিছু বাষ্পীয় লোকোমোটিভ সংরক্ষণ করা হয়েছে। 1996-97 সালে দেশে মোট 284টি লোকোমোটিভ ছিল, যাহা 2005 সালের 30শে জুন পর্যন্ত দেশে মোট 253টি ডিজেল ইলেকট্রিক, 68টি বিজিও, 185টি এমজি এবং 33টি ডিজেল হাইড্রোলিক, 10টি বিজিও, 23টি এমডি লোকোমোটিভ ছিল। তো 1996-97 সালে বাংলাদেশের 1245টি প্যাসেঞ্জার ক্যারিজ, 152টি অন্যান্য কোচিং যান এবং 12,948টি মালবাহী ওয়াগন ছিল, যেগুলো পরবর্তীতে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ হয়েছে। তো যাত্রীবাহী কোচ এবং মালবাহী ওয়াগন রক্ষণাবেক্ষণের জন্য রেলওয়ের পূর্বাঞ্চলে পাহাড়তলিতে কোচ ও ওয়াগন কারখানা এবং পশ্চিমাঞ্চলে সৈয়দপুর রেলওয়ে কারখানা রয়েছে। এছাড়া ব্রডগেজ ও মিটার গেজ লোকোমোটিভের জেনারেল ওভারহোলিংয়ের জন্য পার্বতীপুর প্রধান নির্বাহী নিয়ন্ত্রণে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা রয়েছে। এটির একটি রেল প্রশিক্ষণ একাডেমিও রয়েছে। পাহাড়তলি, ঢাকা এবং পার্বতীপুর ডিজেল কারখানা রয়েছে, যথাক্রমে পাহাড়তলি ডিজেল শপ, ঢাকা ডিজেল কারখানা এবং পার্বতীপুর ডিজেল কারখানা। ট্রেন আসার সময় হয়েছে, সবার থেকে জানতে পারলাম 5:30টার দিকে একটা ট্রেন আসবে, দেখি আসে কিনা। তো অনেক কথা বললাম, এখন যাত্রী সেবা নিয়ে একটু বলি। বাংলাদেশের রেলওয়ে দেশের পরিবহন ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম। 2003-04 সালে প্রায় 4,30,00,000 যাত্রী রেলে ভ্রমণ করে। 2004-05 সালে
4 কোটি থেকে 4 কোটি 20 লক্ষ যাত্রী রেল সেবা গ্রহণ করে। 2013-14 অর্থ বছরে রেলপথে প্রায় 7 কোটির মতো যাত্রী বহন করে। তো বর্তমানে 2024-25 সালে এসে সেটা দ্বিগুণের মতো হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ভাড়া অপেক্ষাকৃতভাবে বাসের ভাড়ার চেয়ে কম। পুরো বাংলাদেশের সব স্টেশনেই টিকিটিং সেবা চালু আছে। সেই সাথে কিছু কিছু নির্দিষ্ট অতি গুরুত্বপূর্ণ স্টেশনে চালু আছে ই টিকিটিং ব্যবস্থা, যেগুলো ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে মানুষ টিকিট করে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারে। তো টিকিট করার জন্য কম্পিউটার সিস্টেম ব্যবস্থা নিয়ন্ত্রিত এবং তা একটি কেন্দ্রীয় নেটওয়ার্কের সাথে সংযুক্ত। টিকিট ক্রয়ের পর যাত্রীদেরকে মুদ্রিত টিকিট প্রদান করা হয়। যাত্রা সর্বোচ্চ 10 মিনিট পূর্বে টিকিট গ্রহণ করা সম্ভব। যাত্রার সময় 48 ঘন্টা পূর্বে পর্যন্ত টিকিটের 100% ক্লারিক্যাল চার্জ ছাড়া মূল্য ফেরত দেওয়া সম্ভব। ট্রেনের বিভিন্ন ধরনের শ্রেণী রয়েছে। বাংলাদেশ রেলওয়ে মূলত 3 ধরনের শ্রেণী চালু রয়েছে: তাপানুকূল শ্রেণী, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী। বাংলাদেশ রেলওয়েতে তৃতীয় শ্রেণীও চালু ছিল। 1989 সালে 1 আগস্ট থেকে বন্ধ করে দেওয়া হয়। তাপানুকূল শ্রেণীতে 3টি উপশ্রেণী রয়েছে: তাপানুকূল বার্থ, তাপানুকূল সিট এবং তাপানুকূল চেয়ার। প্রথম শ্রেণীতে তাপানুকূলের মতো 3টি উপশ্রেণী রয়েছে: প্রথম বার্থ, প্রথম সিট এবং প্রথম চেয়ার। দ্বিতীয় শ্রেণীতে 3টি উপশ্রেণী রয়েছে: শোভন চেয়ার, শোভন এবং সুলভ। অধিকাংশ ট্রেনেই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর সেবা রয়েছে। কিছু ট্রেনে আলাদা মেল কম্পার্টমেন্ট রয়েছে। আন্তনগর এবং দীর্ঘ দূরত্বের ট্রেনে খাবার গাড়ি ও পাওয়ার কার সংযুক্ত থাকে। বহু আন্তনগর ট্রেন আংশিকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এবং বাসযুক্ত এবং ট্রেনগুলোতে যাত্রীদের প্রয়োজনীয় চাদর, বালিশ, কম্বল এবং খাদ্য সরবরাহ করা হয়। তো যাই হোক, বাংলাদেশ রেলওয়ে 2025 সালের হিসাব অনুযায়ী 7 ধরনের যাত্রীবাহী ট্রেন ব্যবস্থা চালু রয়েছে। তো যাই হোক, আপনাদেরকে ট্রেনের পরিষেবাগুলো একটু বলছি, অনেক তথ্য দিলাম। তার মধ্যে রয়েছে আন্তনগর ট্রেন, নন স্টপ ট্রেন, সেমি নন স্টপ ট্রেন, কমিউটার, আন্তনগর শহর নগরের নিকটবর্তী স্টেশনে হল্ট রয়েছে। তো সেগুলো বরেন্দ্র অঞ্চল, রাজশাহী, সিলেহাটি, রাজশাহী, আবদুল্লাপুর, নাটোর, আহসানগঞ্জ, সাতাহার ইত্যাদিতে যাতায়াত করে। নন স্টপ যাত্রা শুরু এবং প্রান্তিক স্টেশনের যাত্রা বিরতি, এগুলো কোনো জায়গায় দাঁড়ায় না, এগুলো হচ্ছে নন স্টপ। সেমি স্টপ যেগুলো, সেগুলো যাত্রা শুরু এবং প্রান্তিক স্টেশনে ছাড়াও গুরুত্বপূর্ণ এবং যাত্রীবহুল রেলওয়ে স্টেশন যাত্রা বিরতি দেয়। ঢাকার ক্ষেত্রে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন সকল ট্রেনে হল্ট থাকে। কমিউটারগুলো মূলত কম দূরত্বের রেল, এই ট্রেনসমূহ চলাচল করে সকল রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। মেল ট্রেনগুলো যাত্রা শুরু এবং প্রান্তিক স্টেশন ছাড়াও সকল রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। শাটল ট্রেন বিভিন্ন আন্তনগর ট্রেনের কানেক্টিং ট্রেন হিসেবে কাজ করে। লোকাল ট্রেন যাত্রা শুরুর স্থান থেকে এবং প্রান্তিক স্টেশন ছাড়াও সকল রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। আন্তর্দেশীয় যাত্রা শুরু এক দেশে এবং প্রান্তিক স্টেশন অন্য দেশে। তো আপনাদেরকে কিছু তথ্য দিতে দিতে প্রায় স্টেশনের কাছাকাছি চলে আসলাম। তো যাই হোক, বাংলাদেশ রেলওয়ের আরও কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করছি। বিভিন্ন ধরনের ট্রেন রয়েছে, তার মধ্যে পণ্যবাহী ট্রেন, যেগুলো এক অঞ্চল থেকে আর অন্য অঞ্চলে ট্রেন যাতায়াত করে। আমি অবশ্য আস্তে আস্তে স্টেশনের কাছাকাছি চলে আসছি। ট্রেন আসার সময় হয়েছে, তাই আপনাদেরকে তো যেটা বলছিলাম, এই হারবাং রেলওয়ে স্টেশনটা মূলত ব্রিটিশ আমল থেকে শুরু করে অবিভক্ত ভারত, অবিভক্ত পাকিস্তান এবং পরবর্তী বাংলাদেশের রেলওয়ের উন্নয়নের এবং পুনর্নির্মাণ, রেলপথ বর্ধিতকরণের অংশ হিসেবে হারবাং রেলওয়ে স্টেশনটা স্থাপিত হয়েছে। তো আপনাদেরকে আর একটু হারবাং রেলওয়ে স্টেশনটা ঘুরে ঘুরে দেখাবো।
যেটা বলছিলাম, বিভিন্ন শ্রেণীর ট্রেন রয়েছে। তাপানগর এসি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তার মধ্যে উপশ্রেণী রয়েছে তাপানগর বার্থ, তাপানগর চেয়ার, প্রথম বার্থ, প্রথম সিট, প্রথম চেয়ার, এগুলো প্রথম শ্রেণীতে। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে শোভন চেয়ার, শোভন, সুলভ। উচ্চগতি রেল বলতে আমাদের দেশে উচ্চগতি রেল বলতে বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে বন্দরনগরে চট্টগ্রামের মধ্যে একটি উচ্চগতির রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাহা বর্তমানে বাস্তবায়ন হয়েছে, এবং সেটা প্রায় 200 কিলোমিটার রেলপথ, যা উচ্চগতির রেল হিসেবে পরিচিত। যেখানে বাংলাদেশের বর্তমান আন্তনগর ট্রেনের গতি 70 কিলোমিটার। সেই পরিকল্পনা উচ্চগতির রেল লাইনটি দৈর্ঘ্য প্রায় ঢাকা চট্টগ্রাম রেলপথের দৈর্ঘ্য 320 কিলোমিটার। তো যাই হোক, এই উচ্চগতির রেলের কারণে 2 ঘন্টার মধ্যে 50,000-এর বেশি যাত্রী প্রতিদিন ঢাকা চট্টগ্রামের মধ্যে চলাচল করতেছে এখন বর্তমানে। উচ্চগতির সেই রেলপথ চালু হয়ে গেছে। তো হারবাং রেলওয়ে স্টেশনটি দেখানোর পাশাপাশি আপনাদের যে ট্রেনগুলো চালু রয়েছে সেগুলো কয়েকটা ট্রেনের নাম আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তার মধ্যে পাহাড়িকা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, তুর্না এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, মহানগর, প্রভাতী, গুদুলি এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, তুর্না এক্সপ্রেস, আন্তনগর, এগুলো সবগুলো আন্তনগর। ময়মনসিংহ এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম মেল, সাগরিকা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিউটার, জালালাবাদ এক্সপ্রেস ও লোকাল ট্রেন, ময়মনসিংহ এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম মেল, সাগরিকা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস ও লোকাল ট্রেন, চট্টলা এক্সপ্রেস নন স্টপ, সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস সেমি নন স্টপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিউটার, নাজিরহাট কমিউটার, লাকসাম কমিউটার। তো যাই হোক, যেটা বলছিলাম, এর মধ্যে পণ্যবাহী সেবার জন্য বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বন্দর ঢাকা ইনল্যান্ড কন্টেইনার ডেপো পর্যন্ত কন্টেইনার পরিবহন করে, যেখানে কাস্টম সুবিধা রয়েছে। 1991 সালে 5 আগস্ট একটি আলাদা কন্টেইনার ট্রেন সেবা চালু করা হয়। একটি মালবাহী ট্রেন ভারতের সিঙ্গাবাদ ও পেট্রোপোল থেকে বাংলাদেশ বেনাপোল ও রোহানাপুর পর্যন্ত চলাচল করে। 2003-4 সালে 3,473,000 মেট্রিক টন এবং 2004-5 সালে 3,206,000 মেট্রিক টন রেলে পণ্য পরিবাহিত হয়। 2014 সালে বাংলাদেশ রেলওয়ে মোট 25.2 লাখ টন পণ্য পরিবহন করে, যেটা বর্তমানে 2025 সালের দিকে এসে দ্বিগুণ হয়েছে। এখন যেটুকু আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে রেলওয়ের কিছু দুর্ঘটনা ঘটনাও রয়েছে। বাংলাদেশ রেলওয়ে একটি বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হয় বাংলাদেশে ঘটা রেল দুর্ঘটনার 72% মানব ত্রুটিজনিত দুর্ঘটনা, তার মধ্যে 73% যান্ত্রিক ত্রুটিজনিত ঘটনা এবং বাকি 5% অরক্ষিত লেভেল ক্রসিং এবং যানবাহন চালক ও পথচারীদের অসতর্কতার সহিত রেল ক্রসিং পারাপারের কারণে ঘটে। মানব ত্রুটিসমূহের মধ্যে রয়েছে লোকোমাস্টার, স্টেশন মাস্টার ও পরিচালকের ত্রুটি বা অবহেলা এবং বেপরোয়াভাবে ট্রেন চালানো। যান্ত্রিক ত্রুটি ঘটে লোকোমোটিভের ত্রুটিযুক্ত ট্র্যাক ও সিগন্যাল পদ্ধতির কারণে। 2008 থেকে 2019 সালে লেভেল ক্রসিংগুলো 310টি, দুর্ঘটনায় 281 জনের মৃত্যু হয়েছে। 2020 সালে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 9টি দুর্ঘটনায় 13 জন মারা গিয়েছে। তো আপনাদেরকে রেলওয়ের আরও কিছু অংশ দেখাচ্ছি। সন্ধ্যা নেমে যাচ্ছে। বাংলাদেশের বহু প্রধান রেল দুর্ঘটনা ঘটেছে, যাতে ব্যাপক হতাহত দুর্ঘটনা ঘটেছিল। 1972 সালের 4 জুন যশোর জেলায় স্টেশনে দাঁড়ানো একটি মালবাহী ট্রেনের সাথে খুলনা থেকে আসা একটি জনাকীর্ণ যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে 73 জন নিহত হয় ও 500 জন আহত হয়। ঠিক তার 7 বছর পরে 1979 সালের 26 জানুয়ারি চুয়াডাঙ্গাতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে যায়, ফলে 70 জন নিহত ও 300 জন আহত হয়। 1989 সালে 15 জানুয়ারি গাজীপুর জেলায় একটি উত্তরগামী মেল ট্রেনের সাথে একটি চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষে উভয় ট্রেনে মোট 2000-এর অধিক যাত্রী ছিল, যাদের অনেকেই ছাদে বা কোচের মধ্যবর্তী স্থানে ভ্রমণ করছে। এই দুর্ঘটনায় অন্তত 170 জন নিহত ও 400 জন আহত হয়েছিল। তো যাই হোক দর্শক, আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করলাম এবং হারবাং রেলওয়ে স্টেশনটা দেখালাম।
আমি হেঁটে হেঁটে স্টেশনের মূল অংশের দিকে যাচ্ছি।